এটা হচ্ছে 49 টাকার ধোসা। আজকের ডেট হচ্ছে 27 জানুয়ারি 2025, আর ঘড়িতে বাজছে এখন সময় 7:30। আমরা সাক্ষী হতে চলেছি 144 বছরের সেই সন্ধিক্ষণের, যেটা আমরা এই জীবনে হয়তো আর দেখতে পাবো না। এই হচ্ছে মোটামুটি সেফটি গার্ডগুলো, আর এই হচ্ছে রাইনক্সের AR-GT4 জ্যাকেট, যেটা ব্যারাকপুর মুসাফির থেকে কেনা। প্যাকিং একদম কমপ্লিট, স্নান করা হয়ে গেছে, ভগবানকে পুজো দেওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে পড়ব। ভগবানের আশীর্বাদ নিয়ে শুরু করব আমাদের সেই পুণ্যযাত্রা, কুম্ভ মেলা। ডানলপে সঞ্জয় দা আর অমিতের জন্য অপেক্ষা করছিলাম। সঞ্জয় দা এসে গেছে। আমি নিয়ে যাচ্ছি আমার এই TVS রনিন 225cc বাইক, যেটা আমি দুর্গাপুজোর মহালয়ার দিন বুকিং করেছিলাম। একদম নতুন বাইক, জানি না কেমন এক্সপিরিয়েন্স হবে। সঙ্গে সঞ্জয় দা আছে, আশা করি রাইডিং খুব ভালো হবে। আর একটা নতুন জার্নি আমি শুরু করলাম সঞ্জয় দার হাত ধরে। এর আগে সঞ্জয় দার বাইকে বসে অ্যাজ এ পিলিয়ন আমি অনেক ঘুরেছি, কিন্তু এখন আমরা দুজনে দুটো আলাদা বাইক নিয়ে একই রাস্তায় বেরোবো, তার অনুভূতিটাই আলাদা। এবং খুব এক্সাইটেড ফিল করছি যে আগে আমার গুরু যাবে, তার পেছন পেছন আমি যাব। তো আশা করছি রাইডিং খুব ভালো হবে, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে আমরা আবার বাড়ি ফিরবো। তো দেখা যাক রাস্তায় কি কি ঘটবে, সেটা আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। একটু আগেই দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করলাম, তারপর ডানকুনি হয়ে আমরা এখন উঠে গেছি দিল্লি কলকাতা হাইওয়েতে। আমার বাড়ি যেহেতু বীরভূম ডিস্ট্রিক্টে, আর বাইক নিয়ে এর আগেও আমি এই রাস্তায় অনেকবার গেছি। সঞ্জয়দার সঙ্গে করে টেন্ট নিয়ে এসেছে, কিন্তু সঞ্জয়দার বাইকে এখন টেন্ট বাঁধার জায়গা নেই, তার জন্য আমার বাইকে টেন্ট বাঁধলো। সেই জন্য 15-20 মিনিটের একটা ব্রেক নিয়ে তারপর আবার আমাদের যাত্রা শুরু হবে। একদম রাস্তার সাইডে দাঁড়িয়ে আছি, এখান থেকে গাড়িগুলো দেখুন পেরিয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। এই হচ্ছে অমিত মুখার্জি, আমাদের বন্ধু, আর আমরা এই তিন মূর্তি বেরিয়ে পড়েছি মহাকুম্ভের উদ্দেশ্যে। অমিত এর আগে কোনো বাইক রাইডিং করেনি, অমিতের এটা ফার্স্ট বাইক রাইডিং। তো দেখা যাক অমিতের কেমন এক্সপিরিয়েন্স হয়। পুরো রাস্তাটাই স্মুথ আছে, কিন্তু এখান থেকে আপ টু পানাগড় পর্যন্ত বিভিন্ন জায়গায় রাস্তা ডাইভারশন করা আছে রাস্তার কাজ চলার জন্য। তো সেই ডাইভারশনের জন্য আমাদের একটু সময় লাগবে, মানে হালকা সময় নষ্ট হবে। তাছাড়া কোনো চাপ নেই, একদম মাখনের মতো রাস্তা, বাইক পুরো ঘোড়ার মতো ছুটবে। জাস্ট রাস্তাটা একবার দেখুন, পুরো মাখনের মতো রাস্তা, বেশি গাড়ি ঘোড়ারও চাপ নেই, পুরো ফাঁকা রাস্তা, চোখ বন্ধ করে বাইক চালানো যাবে এরকম অবস্থা। এখান থেকে প্রয়াগরাজ অর্থাৎ কুম্ভ মেলার ডিস্টেন্স হচ্ছে নিয়ার অ্যাবাউট 800 কিলোমিটার মতো। আর আমি যেহেতু প্রথমবার রাইডিং করছি, তার জন্য সঞ্জয় দা ডিসাইড করেছে যে এই 800 কিলোমিটার আমরা 400 করে ভাগ করে দুদিনে যাব। ঝাড়খণ্ডের বারহি বলে একটা জায়গা আছে, সেই জায়গায় হোটেল এবং খাবার খুবই ভালো। সঞ্জয় দা বলছে এর আগে ও ওখানকার হোটেলে থেকেছে, তো সেখানকার ফোন নাম্বারও আছে। আর একটা খুব ভালো রেস্টুরেন্টেরও সন্ধান আছে, যেটা সঞ্জয় দা আগের বার খেয়েছে, খুব কম দামে খুব ভালো খাবার পাওয়া যায়। তো আমরা সেখানেই থাকবো। তো দেখা যাক আজকে আমরা কত দূর পৌঁছাতে পারি। বাইকে তেল কম ছিল, তাই সামান্য তেল ভরে নেবো, কারণ সামনেই আছে ঝাড়খণ্ড বর্ডার। আর বেঙ্গলের থেকে ঝাড়খণ্ডের তেলের দাম অনেকটাই কম, মোটামুটি লিটারে 5 থেকে 7 টাকা কম থাকে, তার জন্য সেখানেই ফুল ট্যাঙ্ক করব। দুর্গাপুর আসানসোল অনেকক্ষণ আগেই পেরিয়ে গেছি, আমাদের সামনে আসে ঝাড়খণ্ড বর্ডার। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঝাড়খণ্ড বর্ডারে চলে যাব। আর তার সাইডে পড়বে মাইথন ড্যাম। তো মাইথন ড্যাম একেবারেই সাইড সিন করে নেবো, কারণ মাইথন ড্যাম এর আগে আমি যাইনি, সঞ্জয় দা একবার এসেছে। অনেক সময় বাড়ির পাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আমরা মিস করে যাই, সেরকম মাইথন ড্যাম্পের থেকে আমার বাড়ির দূরত্ব 70 কিলোমিটার, কিন্তু আমি কোনোদিন মাইথন ড্যাম্পে আসিনি।
আর এখানে এসে মনে হচ্ছে এর আগে কেন আসিনি। সত্যি অপূর্ব সুন্দর। আর এই যে ছোট ছোট দ্বীপগুলো রয়েছে জলের মাঝে, তার মাঝে বোট রাইডিং হচ্ছে, মনে হচ্ছে বাইকটা পার্কিং করে এক্ষুনি বোট রাইডিংয়ে চলে যাই। আপনারা যদি মাইথন ড্যাম না এসে থাকেন তাহলে অবশ্যই আসবেন, আর বাইক নিয়ে যদি আসেন তাহলে তো কোনো কথা হয় না বস, কারণ বাইকের মতো রাইডিং করে মজা আর কিছুতে পাবেন বলে আমার মনে হয় না। বাড়ি পৌঁছাতে মোটামুটি এখনও 120 কিলোমিটার রাস্তা বাকি আছে, মিনিমাম 3 ঘন্টা রাস্তা। তো আর দেরি করব না, খুব সাবধানে বাইক চালিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমার বাঁদিকে যে বিল্ডিংটা দেখছেন সেটা হচ্ছে একটা কেন্দ্রীয় বিদ্যালয়। এই স্কুলটা দেখে মনে হচ্ছে যে আমি যদি এই স্কুলে পড়তাম তাহলে কোনোদিন অ্যাবসেন্ট করতাম না। ঘুরতে পারছি এখন 5:45, সূর্যি মামা পুরোপুরি পশ্চিম দিকে ঢলে গেছে। দেখুন এত বড় ধোসা, কিন্তু দামটাও কিন্তু বড় নয়, দামটাও খুব ছোট। গৌতম খুব মহা আনন্দে করে খাচ্ছে। ধন্যবাদ। আমাকে স্পেশাল ধন্যবাদ, কেননা এটা খোঁজ আমি দিয়েছিলাম, এই হোটেলটার খোঁজ। এটা হচ্ছে 49 টাকার ধোসা, যেটা ভাবা যায় না। এরকম নিচে কলা পাতা আছে, কলা পাতা, রায়তা, চাটনি সব দিয়ে, ঠিক আছে, 3 রকমের জিনিস রয়েছে। 2 রকমের চাটনি আছে, একটা নারকেলের চাটনি, সাম্বার সব দিয়ে। আরে গুরু, মানে শুরু করি, আমি আর দেরি করতে পারছি না। আজকে রাস্তায় গাড়ির হেভি চাপ আছে, জায়গায় জায়গায় 2-3 কিলোমিটার লম্বা লম্বা জ্যাম রয়েছে, কিছুক্ষণ ছাড়া ছাড়াই জ্যাম পাওয়া যাচ্ছে। তো আমরা এদিক ওদিক করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যেহেতু আমাদের বাইক আছে সেহেতু আমরা কোথাও দাঁড়াচ্ছি না, এদিক ওদিক করে বেরিয়ে যাচ্ছি। এবছর এত লোক মহাকুম্ভে যাচ্ছে যে রোডের যেমন চাপ আর খাবারের সেরকম ক্রাইসিস। রাস্তার ধারে যেসব হোটেল ধাবাগুলো রয়েছে প্রায় সব ধাবাতেই খাবার শেষ হয়ে গেছে, প্রায় সবাই লিমিট ছাড়া দাম চাইছে। তো অবশেষে খুঁজে খুঁজে একটা হোটেল পাওয়া গেছে যেখানে মোটামুটি দাম কম আছে, 100 টাকা থালি, সবজি দেবে, রুটি দেবে। আমরা রুটি খাইনি তাই সেকেন্ড টাইম ভাত দিয়েছে, তো সেকেন্ড টাইম ভাত দিয়ে 100 টাকা দাম, ঠিকই আছে। রাস্তায় গাড়ির চাপ দেখে আগেই বুঝে গেছিলাম যে এরকম একটা কাণ্ড হতে চলেছে। জ্যামে মোটামুটি 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, তারপর আমরা ডিসাইড করলাম যে যে দিক দিয়ে পাবো সেদিক দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব, কারণ রাস্তা এখনও প্রচুর বাকি আছে, কিন্তু সময় আর বেশি নেই। ক্যালভার্টের ওপর দিয়েও বাইক চালিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। কষ্ট হবে সেটা তো আমরা প্রিপারেশন আগেই নিয়েছিলাম, কিন্তু এইভাবে আমাদেরকে এগোতে হবে সেটা স্বপ্নেও ভাবিনি। তো যাই হোক, একটা নতুন এক্সপিরিয়েন্স, এটাতেও আমরা এনজয় করছি, কারণ আমরা মেন্টালি আগের থেকেই প্রিপেয়ার ছিলাম যে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন আমাদেরকে হতে হবে। রোডে গাড়ির এতটাই চাপ যে পুলিশ প্রশাসনকে ডিসাইড করতে হয়েছে যে রোডের মাঝে যে ডিভাইডার থাকে সেটা ভেঙে এদিকের গাড়িকে ওদিকে নিয়ে যেতে হবে। তাহলে বুঝতে পারছেন রাস্তায় কেমন চাপ আর আমরা কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে সামনের দিকে এগোচ্ছি। তবে যাই হোক, এখন জ্যাম ছেড়ে গেছে, আপাতত কিছুক্ষণের জন্য আমরা স্মুথভাবে বাইক চালাতে পারবো। জাস্ট কয়েক সেকেন্ড আগে এই বাড়ির মধ্যে একটা গাড়ি ধাক্কা মেরেছে, জানি না বাড়ির মধ্যে কেউ ছিল কি না, তবে ভগবানের কাছে কামনা করি কারো যেন খুব বেশি ক্ষয়ক্ষতি না হয়ে থাকে। এটা হচ্ছে বিহারের লাস্ট টোল প্লাজা, এরপর আমরা ইউপিতে প্রবেশ করব। যা অফরোডিং করে আজ বাইক চালাতে হচ্ছে, ভেবেছিলাম কোথায় ন্যাশনাল হাইওয়ে দিয়ে স্মুথভাবে বেরিয়ে যাব, কিন্তু রাস্তার যা পরিস্থিতি যে মাঠে ঘাটে লোকের বাড়ির উঠোন দিয়েও বাইক চালাতে হচ্ছে, এরকম অবস্থা। সারা জীবন মনে থাকবে যে আমরা এইভাবে এরকমভাবে বাইক চালিয়ে কুম্ভে গেছিলাম। ভিডিওটা যখন পরে দেখব তখন সত্যিই মনে হবে যে কী রাস্তা দিয়ে বাইক চালিয়েছিলাম ভাই। তবে যাই হোক, নতুন অভিজ্ঞতা, খুব ভালো লাগছে, আর বাইক ছিল বলে আমরা সামনে দিয়ে এগোতে পারছি।
এত এত গাড়ি এক জায়গায় মানে 10 ঘন্টা 12 ঘন্টা করে দাঁড়িয়েছে, কিন্তু আমাদের শুধুমাত্র বাইক ছিল বলে আমরা বেঁচে গেছি, আমরা সামনের দিকে এগোতে পারছি। শত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমি সত্যি মানে খুব আনন্দ পাচ্ছি। আর রাস্তা এখনও অনেকটা বাকি আছে, সামনে প্রায় 200 কিলোমিটার রাস্তা বাকি আছে। জানি না কুম্ভে আজ পৌঁছাতে পারবো কি না, তবে যতটা পারবো আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। ঘড়িতে বাজছে এখন রাত 1:30 আর আমরা জাস্ট এইমাত্র কুম্ভের গেটের সামনে পৌঁছালাম। এই গেটের ভেতর বাইক নিয়ে যেতে দিচ্ছে না, তাই সামনাসামনি কোনো পার্কিং দেখে ফার্স্ট কাজ হলো বাইকটা পার্কিং করা। বাইক পার্কিং হয়ে গেছে আর আমাদের সঙ্গে টেন্টও আছে, তো আমরা মেলার মধ্যে কোথাও টেন্ট লাগিয়ে আজকে রাতটা কাটিয়ে দেব, তারপর সকালে আমরা মেলার ভেতরে ঢুকবো। আজ 29শে জানুয়ারি 2025 আর আমরা চলে এসেছি সেই মহামিলন মহাপুণ্যের জায়গায়। আমরা এখন আছি কুম্ভমেলা থেকে ঠিক 3 কিলোমিটার আগে। কুম্ভমেলা পৌঁছেছি বাইক রাইড করে কালকে রাত্রি 1:30টার সময়। এর আগে সেরকম কিছু ভিডিও বানাইনি, কারণ এত লম্বা রাইড আমি প্রথমবার করছি, তার জন্য আমার ফোকাস পুরো রাইডে ছিল। লক্ষ লক্ষ মানুষ পুণ্য স্নানের দিকে এগিয়ে যাচ্ছে আর আমাদেরও ব্যাগ মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর আধা ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে পড়বো সেই পুণ্য স্নানের উদ্দেশ্যে। মৌনী অমাবস্যা তো লেগে গেছে, আপনারা সবাই জানেন, কালকে থেকে আজকে বিকাল পর্যন্ত থাকবে। গুড মর্নিং। গুড মর্নিং। কোটি কোটি মানুষ, কোটি কোটি লোক, কোটি কোটি লোক এগিয়ে চলছে। এরকম নাকি আরো 13টা রাস্তা আছে, যে রাস্তায় দিয়ে মানুষ এন্ট্রি হচ্ছে। একবার দেখুন কিভাবে লোক আসছে, দেখুন কত কত লোক। এই হচ্ছে সেই আশ্রয়স্থল যেটাতে আমরা কালকে রাতটা কাটিয়েছিলাম। সঞ্জয় দা তো আনন্দে নাচছে। মোটামুটি এই ট্রেনটা 3 জনের জন্য এনাফ, যদিও আমাদের অনেক জিনিস আছে, প্রত্যেকের অনেকগুলো ব্যাগ আছে, রাইডিং জ্যাকেট আছে, স্লিপিং ব্যাগ আছে, ম্যাট আছে, তিরপল আছে এবং জলের বোতল আছে অনেকগুলো। কালকে রাত 1:30টার সময় পৌঁছেছি। তার সুবিধা হলো আমরা সঙ্গম থেকে মাত্র 5 কিলোমিটার দূরে বাইক পার্কিং করেছি, কিন্তু আজকে যারা আসছেন তারা মোটামুটি 25 কিলোমিটার 30 কিলোমিটার দূর থেকে হেঁটে হেঁটে আসছেন। এখন ঘড়িতে বাজে সকাল 10টা আর আমরা টিফিন করার জন্য এই দোকানটায় দাঁড়িয়েছি। ব্রেড পকোড়া আর জিলিপি ভাজা হচ্ছে। ব্রেড পকোড়া হচ্ছে 13 টাকা পিস, জিলিপি 250 গ্রাম 300 গ্রাম 40 টাকা। গদা বাঁধা আছে, এইটা হচ্ছে এই গ্রুপের সিগন্যাল। এখানে না হারাবার বিভিন্ন টেকনিক ব্যবহার করা হচ্ছে। দড়ি ধরে ধরে আগাচ্ছে যাতে না হারিয়ে যায়। খুব সুন্দর। ওই দেখুন বোতল সিগন্যাল, জল খেয়ে বোতলটাকে এরা কাজে লাগিয়ে দিচ্ছে সিগন্যাল হিসাবে। অবশেষে আধা ঘন্টা 1 ঘন্টা হাঁটার পর পৌঁছালাম এই দ্বারে। এই হচ্ছে সেই ভাসমান পুল যেটা অস্থায়ীভাবে বানানো হয়েছে কুম্ভ মেলার জন্য। কুম্ভ মেলায় এসে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম পাবো সেটা আশা করিনি। সরকারের তরফ থেকে খুবই ভালো ব্যবস্থাপনা। টয়লেটের প্রত্যেকটা ব্রাঞ্চে এক একজনকে রেখে দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, এবং এনারা অ্যালার্ট করে দিচ্ছেন যে যারা বাথরুম ব্যবহার করছে বেশি করে যেন জল দেয়। আর প্রত্যেকটা বাথরুমের সামনে এরকম কল করে দিয়েছে। মেলায় এত আখড়া আছে যে আপনারা যদি চান তাহলে আপনাদের থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না। अरे साहब बिल्कुल स्वागत है आपका हृदय से। ওই যে মিডিলে দেখছেন ওইটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম। আমার এই বাঁ দিকে এইটা হচ্ছে যমুনা নদী, ওইটা হচ্ছে গঙ্গা নদী। আজকে 29শে জানুয়ারি, এই মৌনী অমাবস্যার তিথিতে স্নান করছি। নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করছি। আমরা সবাই মিলে একসঙ্গে স্নান করব। আর এখানে আসার জন্য পুরো ভাগ্য লাগে আর মহাদেবের আশীর্বাদ লাগে। একদম।
এটা হচ্ছে সেই একমাত্র ব্রিজ যেটা দিয়ে নদীর এই পার ওই পার করা যাচ্ছে। সকালবেলা আমরা এটা দিয়েই উল্টো দিকে এসেছিলাম, মোটামুটি 3 কিলোমিটার মতো সঙ্গমের দিকে এগিয়ে গেছিলাম। ওখানে গিয়ে জানতে পারলাম যে সঙ্গম উল্টো দিকে। যাই হোক, সেটা ভুল হয়েছে। আর তারপর থেকে যেই ভাসমান সেতুগুলো আছে প্রত্যেকটাতে আমরা রিকোয়েস্ট করেছি, কাউকে এদিক ওদিক করতে দিচ্ছে না। একদম শেষে আমরা এই সেতু দিয়ে আবার সেই পুনরায় ওই পারে চলে যাচ্ছি। নদীর এপার ওপার করতে করতে সারাটা দিন কেটে গেল। অবশেষে আমরা পৌঁছালাম ত্রিবেণী সঙ্গমের কাছে। সারাটা দিন খুব হাঁটা হয়ে গেছে, খুবই ক্লান্ত আছি, তবে খুবই ভালো লাগছে যে আমরা অবশেষে ত্রিবেণী সঙ্গমের একদম কাছে পৌঁছাতে পারলাম। অমিতের হাসিটা একবার দেখো, ওরে বলছে 2বার স্নান করে ও খুশি হয়ে গেছে। একবার স্নান করে ওর মন ভালো লাগছিল না। ওই পারে একবার এই পারে একবার, ঠিক একদম। গৌতমও যাচ্ছে, যা ছুটে ছুটে যা, টাইম চলে গেল। 6টা 5 লাস্ট আছে। হর মহাদেব, হর মহাদেব। সারাদিন প্রচুর হাঁটাহাঁটি, প্রচুর খাটাখাটনির পরেও মনটা খুব ভালো লাগছে যে অবশেষে খুব ভালোভাবে স্নান করতে পেরেছি এবং খুব ভালোভাবে সময়টা কাটাতে পেরেছি। কুম্ভ মেলার ম্যাক্সিমাম আখড়া এবং নাগা সাধুদের আখড়া ছিল এই চত্বরে, মানে ত্রিবেণী সঙ্গমের একদম কাছাকাছি। এখানেই মেন মেলা। আমরা যদি এখানে না আসতাম তাহলে কুম্ভ মেলার আসল জিনিসটাই মিস করে যেতাম। তবে যাই হোক, এইখানে খুব বেশি ভিডিও করিনি, অনেকটা রাত হয়ে গেছিল। ভালোই ঘুরেছি, খুব ভালো লাগছে যে এরকম একটা মহামেলনের সাক্ষী হতে পেরেছি। তো এরপর আমরা যাব বেনারস। তো দেখা হচ্ছে বেনারসে। আপনারা সবাই জানেন যে বেনারসের সন্ধ্যা আরতি জগৎ বিখ্যাত। আর আমরা এখন আছি দশাশ্রমেধ ঘাটে। বেনারস পৌঁছাতে পৌঁছাতে আমাদের মোটামুটি সন্ধ্যা 5:30 হয়ে গেছিল। তারপর অনেক কষ্টে ভারত সেবাশ্রমে রুম পেয়েছি, 800 টাকা পার রুম। সন্ধ্যাবেলায় 100 টাকার বিনিময়ে মোটামুটি 20-25 মিনিট বোট রাইডিং করায়। আপনারা যদি বেনারস আসেন তাহলে অবশ্যই এই বোট রাইডিং করবেন, আপনাদের খুবই ভালো লাগবে। প্রত্যেকটা বোটে একটা করে গাইড রয়েছে। বোট চলতে চলতে সেই গাইড কোন ঘাটের কি ইতিহাস আছে, কোন পৌরাণিক গল্প তার সঙ্গে যুক্ত আছে, সব কিছু বিবরণ দিচ্ছে। এই হচ্ছে বেনারসের সেই বিখ্যাত বুলু লস্যির দোকান। আর আমরা খুব আনন্দে আছি যে সঞ্জয় দা আমাদের 120 টাকা দিয়ে বুলু লস্যি খাওয়াবে। কিন্তু কেন খাওয়াবে সেটা আপনারা জিজ্ঞাসা করবেন না প্লিজ।